তো ওইটাতে আর কোনো প্রবলেম না। আমরা স্টার্ট করবো হচ্ছে টু বি। লেটস স্টার্ট উইথ টু বি। টু বির ফার্স্ট পার্ট হচ্ছে আহ আচ্ছা, তোমাদের নোটের সাথে যদি আমারটা কোনো মিল না থাকে কোনো জায়গাতে, তাহলে ইন দ্যাট কেস বইলো আমাকে। ঠিক আছে, দিস ইজ, আচ্ছা ওদেরকে টু এর অ্যাসাইনমেন্টটা দিতে আসবে। হ্যাঁ, টু এর অ্যাসাইনমেন্টটা দিয়ে দিন। আচ্ছা, এখন ফার্স্ট থেকে স্টার্ট করছি, টু বি। হ্যাঁ, ওকে। মেটেরিয়ালস এর মুভমেন্ট যেটা আছে বা মেটেরিয়ালস এর, সবাই খেয়াল করেন চ্যাপ্টার টু বি একদম নতুন, ঠিক আছে? নাবি তুমি ভালো মতো খেয়াল করে এখান থেকে, ঠিক আছে? টু এরটা তুমি বাদ দিয়ে রাখবা, তোমাকে টু এর পরে আবার করছো। আচ্ছা, খেয়াল করে দিচ্ছ সবাই। এখানে মেটেরিয়ালস এর একটা রিজিডিটির ব্যাপার আছে, ঠিক আছে? রিজিডিটির ব্যাপার মানে কি, সাম অফ দ্য মেটেরিয়ালস আর ভেরি রিজিড এন্ড সাম অফ দ্য মেটেরিয়ালস আর নট। ফর এক্সাম্পল, তোমার দিস ইজ নট আ ভেরি রিজিড মেটেরিয়াল, ওটা তুমি বাগা করতে পারবা, ঠিক আছে? যেমনি ইচ্ছা সেমনি মুভ করতে পারবা। এখন কিছু মেটেরিয়াল আছে ভালো রিজিড, ফর এক্সাম্পল থিংস লাইক দিস আর রিজিড মেটেরিয়ালস। এগুলাকে আমরা এগুলাকে আমরা রিজিড মেটেরিয়ালস বলি, আর এগুলাকে বলি নট রিজিড, ফ্লেক্সিবল মেটেরিয়ালস। However, you need to understand that even the most rigid material, whatever it is, মানে আমরা ধরে নিলাম আয়রন বা স্টিল বা কিছু একটা হইব, ঠিক আছে? যেটাই হোক না কেন, এই যে রিজিড মেটেরিয়াল, এটা তুমি যারাই মনে করো যে এটাই হচ্ছে সবচেয়ে রিজিড, এর থেকে রিজিড আর কিছু নাই। কিন্তু কোনো মেটেরিয়ালই 100% রিজিড না। তুমি যদি এনাফ প্রেসার দাও, সব মেটেরিয়ালই একটু হলেও বেন্ড করবে, ক্র্যাক করবে, কম্প্রেস হবে, কিছু না পেলে কি হবে, ডিপ্রেস হবে, ঠিক আছে? এখন পয়েন্ট হইতেছে মেটেরিয়ালের কিছু না কিছু একটা হবে, সেটা কথা। যার জন্য আমরা বলি দ্যাট নো মেটেরিয়াল ইজ অ্যাবসলিউটলি রিজিড। যা করেছ, হাসান ভাই, রামি স্যার বাসায় একটা কল দেন। রামি স্যার অ্যাবসেন্ট, তারপরে হইতেছে নাজিয়ার একটা কল দেন। আমি স্যার নাহিয়ার বলে গেছে আমাকে ওরা অ্যাবসেন্ট কেন, নাহিয়ার ব্যাপারে আমি জানি। আর দুইজন অনলাইনে আছে, আইরিন অনলাইন ক্লাস করছে, মোহাম্মদ সাউদ অনলাইন ক্লাস করতেছে। আমি তো বুঝতেছি না, ওকে আমি কিভাবে আইডি দিব? ওকে আমাকে ব্লক করতে হবে, চিনি তো নাই নাকি। র্যান্ডম একজন ফোন দিয়ে বলছে আমার আইডি নেন এএসএল ক্লাসে, মানে ফাহমিদা বলে, ফাহমিদা নামে তো কেউ নাই এই ব্যাচে। পাগলের মতো মানুষজন যা তা ফোন দিয়ে। আচ্ছা, এখন এই হইতেছে কি জানি বললাম, তার মানে মেটেরিয়ালের মুভমেন্ট আমরা বুঝি। দ্য বিহেভিয়ার অফ দ্য মেটেরিয়াল ইউজুয়ালি আমরা এদেরকে দুই রকমের আছে। বাই দ্য ওয়ে, যে কোনো মেটেরিয়ালের আমরা একদম শর্টকাটে প্রথমে একটা ছোট্ট জিনিস পড়ি, ঠিক আছে? রাফি তুমি না বুঝতে কোশ্চেন করে কিন্তু, ঠিক আছে? ফোর্সেস আর অফ টু টাইপস। একটা হইতেছে যদি তুমি এটা করো, এটা দিস ইজ টেনশন। টান দেওয়াকে বাংলায় টান দেওয়া, যেটা আমরা বলি ওটা বলি টেনশন। টেনশন মানে হচ্ছে কোনো কিছু টান দেওয়া, এই টাইপের ফোর্সকে আমরা বলি টেনসাইল ফোর্স, TENSILE, টেনসাইল ফোর্স। রাইট। অন দি আদার হ্যান্ড, এই মেটেরিয়ালকে যদি তুমি এইভাবে প্রেস করো, ইন দ্যাট কেস এটাকে বলি আমরা কম্প্রেসিভ ফোর্স। So there are basically two kinds of forces, the tensile force and the compressive force. Both these forces can cause damage or change of shapes of the materials. এদেরকে শেপটাই ভাবি যাবি চেঞ্জ করা যায়। এবার আসি আমরা দুই টাইপের ফোর্সের পরে, what are the kinds of changes that happen to the materials? একদম শর্টকাটে ফার্স্ট পার্সন শেষ করে দিচ্ছি, খুব ইজি, এগুলাতে ডিফিকাল্ট কোনো জিনিসপত্র এখনো নাই। শর্টকাটে কি পড়বো আমরা, যে মেটেরিয়ালের আসলে চেঞ্জেস ইন দ্য শেপ আর অফ টু টাইপস। একটা হচ্ছে ইলাস্টিক, আর একটা হচ্ছে প্লাস্টিক থিংস। এরা আমরা অলরেডি জানি যে এইসব জিনিসপত্র তুমি টান দিয়ে ডিস্টর্ট করতে পারবা, ডিস্টর্ট করার পর ও আবার ছেড়ে দিলে আগেও জায়গায় ব্যাক করবে, ওগুলাকে বলি আমরা ইলাস্টিক মেটেরিয়ালস। ওগুলোকে বলি ইলাস্টিক মেটেরিয়ালস। আর যেসব মেটেরিয়ালস একবার টান দিয়ে নষ্ট করার পর সেকেন্ড টাইম আর আগের জায়গায় ব্যাক করবে না, তাদেরকে বলি আমরা প্লাস্টিক মেটেরিয়ালস। ইলাস্টিক আর প্লাস্টিক মেটেরিয়ালস এর বিহেভিয়ারের মধ্যে অনেক রকমের ডিফারেন্স আছে, কিন্তু আমাদের এটাও বুঝতে হবে, জাস্ট বিকজ সামথিং ইজ প্লাস্টিক। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা তো আমরা জানি দ্যাট ফিজিক্সে এনিথিং দ্যাট ইজ নট ইলাস্টিক ইজ আ প্লাস্টিক মেটেরিয়াল। ফর এক্সাম্পল, আ পিস অফ গ্লাস, গ্লাস ইজ প্লাস্টিক। আমি যদি বলতে গ্লাস কেমনে প্লাস্টিক হলো, গ্লাস প্লাস্টিক হলো কোন জায়গায়, গ্লাস তো ইলাস্টিক না, তার মানে গ্লাস হচ্ছে প্লাস্টিক। বুঝি সবাই? প্রবলেম নেই। আচ্ছা,
এই যে গ্লাস প্লাস্টিক আর গ্লাস বাদে রাবার ব্যান্ড হচ্ছে ইলাস্টিক ইলাস্টিক মেটেরিয়াল মানে যারা শেপ চেঞ্জ হবে নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইভেন দ্য থিং দ্যাট ইজ ইলাস্টিক ইজ নট কমপ্লিটলি ইলাস্টিক কেউ 100% ইলাস্টিক না তার মানে হইতেছে তুমি যদি আহ কার কথা চিন্তা করো আমরা রাবার ব্যান্ডকে ইলাস্টিক হওয়ার পরে যদি রাবার ব্যান্ডে এক্সেসিভ ফোর্স দিয়ে টান দাও ও ওর ইলাস্টিক দিয়ে শো করবে না একটা পয়েন্টে গিয়ে বাদ হয়ে যাবে জিনিসটা তার মানে ইভেন দ্য ইলাস্টিক মেটেরিয়ালস হ্যাভ সাম প্লাস্টিক বিহেভিয়ার্স ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আবার তোমার এট দ্য সেম টাইম প্লাস্টিক মেটেরিয়ালস এর হালকা ইলাস্টিক প্রপার্টি আছে ফর এক্সাম্পল তুমি যদি এটাকে অনেক বেশি প্রেস করো ও যদি হালকা একটু ডিস্টর্ট হয়েও থাকে হুইচ ইট ডিড গো থ্রু হালকা হইলেও ডিস্টরশন হয়েছে হয় নাই এরা বললে ভুল হবে দুই একটা অ্যাটমস হইলেও ডাইনে বাইরে সরছে ঠিক আছে ও হালকা যদি ডিস্টর্টেড হয়েও থাকে ওকে তুমি ছেড়ে দিলে ও আবার আগের জায়গাতে ব্যাক করে যাবে এটাকে আমরা কি বলি প্লাস্টিক মেটেরিয়ালের হালকা একটি ইলাস্টিক বিহেভিয়ার যাওয়ার আগে জায়গায় যায় যেমন পেপার পেপার ইজ নট কনসিডার্ড এজ অ্যান ইলাস্টিক মেটেরিয়াল কিন্তু পেপারটা তুমি ছেড়ে দিলে ও ইলাস্টিকের মতো বিহেভ করে আবার তুমি একটু জোরে টান দিলে আবার ছিঁড়ে যাবে তখন প্লাস্টিকের মতো বিহেভ করবে পারমানেন্ট ডিফর্মেশন হবে সো মেটেরিয়ালস দুই রকমের প্রপার্টি থাকে এবার আসি আমরা মেটেরিয়াল দ্যাট ইজ ইলাস্টিক ঠিক আছে বলছি না ঘুমায় ছিল বলে কত শখ ওদের 1:30টার সময় ঘুমায় ঠিক আছে সকালে ওইটা জব করবা কিছুক্ষণ তারপর ক্লাসে আসবা অপসরার মতো তাই না অপসরা জব করার দরকার নেই ক্লাসে আসলেই তো হয় আমি নিজেও অনেক লেট করে উঠি অনেক উঠি We did in class, we did 9:30, I did 9 plus again. 9টা এখন ফর মি ইজ ভেরি আর্লি না না আমি তাহলে আই হ্যাভ বিকাম আ কমপ্লিটলি চেঞ্জ পার্সন আফটার করোনা করোনার সময় সব উল্টাপাল্টা হয়ে গেছিল এই যে উল্টাপাল্টা হয়েছে আল্লাহ মাফ করবো মানে এখনো ঠিক হয় না এখনো ঠিক হয় না আই ওয়াজ অলওয়েজ আ ভেরি আর্লি রাইজার ইন দ্য মর্নিং আমার কারণ আমার বাবা অনেক রাগী ছিল তো বাবা সকালে কোনো পছন্দ করত এখন থিংস হ্যাভ চেঞ্জ উল্টাপাল্টা হয়ে গেছে এখন আমি দেরি করে উঠি ঠিক আছে এখন তো বাবা নাই পাস্ট না 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 সরি কিছু না দূর তো এখন আর কিছু বলে না করোনার সময় চেঞ্জ হয়ে গেছে আমি চেঞ্জ করতে পারছি না আরো জিনিসকে আমি রাতে মুভি দেখি এরা একটা বাজে অভ্যাস হয়ে গেছে which is a very bad habit that I can't get over certain things আমি ওয়েব সিরিজ দেখি কিছু ওয়েব সিরিজ না দেখলেও ঘুমাইতে পারি না ঘুমাই না কি করি মোবাইল চালাই ইনস্টাতে থাকি এগুলি করতে করতে খুব বাজে জিনিস ওকে আচ্ছা তাই হোক তো মেটেরিয়াল ইজ ইলাস্টিক ইফ ইট রিটার্নস টু দ্য দেখেন সেকেন্ড প্যারাগ্রাফ আমি পড়ি আপনারা বুঝবেন ইনশাআল্লাহ প্রবলেম নাই মেটেরিয়াল ইজ ইলাস্টিক ইফ ইট রিটার্নস টু দ্য অরিজিনাল শেপ এন্ড দ্য সাইজ when the force is removed most materials are elastic up to a certain limit and that is called the elastic limit of the material elastic materials will come back to the original shape when the material shape of the material if the force is removed from the object ঠিক আছে but if it is stretched with a force that makes the material stretch beyond its limit and then the material will be permanently deformed and it will never come back to the original shape rubber bands show elastic behavior আচ্ছা এখানে যে questions আছে any question that you find in my notes যেটা তোমাদের বইয়ের মধ্যে আছে তার মানে এটা আমি কোশ্চেন পেপার থেকে কপি করছি ঠিক আছে আমি নিজে কোশ্চেন বানা দেয়নি এগুলো কোশ্চেন পেপার কপি করে আবার ওখানে বরাবর ওই বছরে যে মার্কশিট ছিল মার্কশিট থেকে অ্যান্সার দেওয়া তার মানে কি দিস আর ভেরি ইম্পর্টেন্ট এই কারণে দিছি তুমি বলতে পারো আমি কি কোশ্চেন পেপারে সবই কপি করছি সব কোশ্চেন অবভিয়াসলি কপি করিনি শুধু ওগুলো কপি করছি যেগুলো ইম্পর্টেন্ট অ্যান্ড বারবার পড়া লাগবে বারবার আসতে থাকবে তার মানে কি হবে এখান থেকে পড়ে ফেললে আমার স্টুডেন্টসদের সুবিধা হবে যার জন্য শুধু ওই জিনিসগুলো আমি পিক করে দিয়ে দিচ্ছি নোটের মধ্যে ঠিক আছে তোমাদের মেইলিং কিন্তু সেম নোটই আছে ইউ হ্যাভ দ্য সেম নোট জাস্ট তোমাদের কম্পাইলড অবস্থায় পাওয়া তোমরা এই যে কম্পাইল করে মাত্র ওদেরকে দিলাম ওরাই ফার্স্ট কপি পাইছে ঠিক আছে নতুন নোট তোমরা পাইছো সবার প্রথমে আর এটা কম্পাইলড অবস্থায় ওরা ফার্স্ট পাইলো ঠিক আছে তোমাদের বই সেম তো একই বই তো এস এর একটাই বই এটা ইউনিট 1 ইউনিট 2 দুটো একসাথে ঠিক আছে আচ্ছা এবার আসি হচ্ছে আমরা what is meant by elastic limit এটার অ্যান্সার আমরা কি লিখবো it is the maximum stress or force আচ্ছা স্ট্রেস মানেও ফোর্স এটা তোমরা একটু পরেই বুঝতে পারবা স্ট্রেস মানে কেন ফোর্স it is the maximum stress elastic limitটা কি maximum stress that an object can take up to which it will return to the original length when the force is removed তার মানে ম্যাক্সিমাম ফোর্স একটা অবজেক্ট ভেঙে যাওয়ার বা নষ্ট হওয়ার আগ পর্যন্ত যেটা নিতে পারবে ওটাকেই বলে দিতেছে আমরা
ইলাস্টিক লিমিট, সরি ওটাকে বলে হ্যাঁ ইলাস্টিক লিমিট। আচ্ছা, why should guitar strings have large elastic limit? Look at see, আমি হঠাৎ করে গিটার স্ট্রিং এ কই থেকে গেলাম, বিকজ এই টপিক থেকে এইসব কোয়েশ্চেন অনেক সময় আসতে পারে, ঠিক আছে? সেগুলো আমি কোয়েশ্চেন রেখে কপি করছি। গিটার স্ট্রিং যদি ইলাস্টিকই না হইতো তাহলে তুমি গিটার একবার বাজানোর পরেই ওটা বার হয়ে যেত। You need to make sure that the string goes back to the same place. That তুমি বারবার ইউজ করবা কেমনে? People sometimes have the same guitar for the মানে 30, 40, 50 years. All they need to do is অনেক বছর পর তারগুলো বদলায় ফেলে। শেষ। কেমনে ইউজ করে? বিকজ তোমার গিটারের তারটা সবকিছু কি থাকে? ইলাস্টিক। তুমি ছেড়ে দিলে তুমি মিউজিক প্লে করো, whatever you do, it comes back to the original place, which is why we can use these things. আচ্ছা, moving on. A material is plastic. এবার আমরা কি আছে নোটের মধ্যে? A material is plastic if it does not return to the original shape and the size when the force is removed. These materials will show plastic behavior. That is, if one force is removed, it will be, once the force is removed, it will be permanently deformed. For example, clay undergoes plastic deformation. তুমি একটু কাদা মাটি নিয়ে ওর ইচ্ছা মতো শেপ করা যায়। কাদা মাটি দিয়ে তুমি চাইলে গ্লাসও বানাতে পারবা, তুমি চাইলে কলসিও বানাতে পারবা, ঠিক আছে? তুমি চাইলে অন্য মনুমেন্টসও বানাতে পারবা। ইউ ক্যান মেক এনিথিং বিকজ ইট অলওয়েজ গোজ টু প্লাস্টিক ডিফর্মেশন এন্ড পারফেক্টলি প্লাস্টিক ডিফর্মেশন, যারে তুমি আবার শেপ টেপও করতে পারবা। এখানে একটা যেটা আছে, দিস ইজ আ হর্স শু, ঠিক আছে? সো হর্স শুও তুমি চাইলে বানাইতে পারবা ঈদের সময়, ঠিক আছে? ঘোড়ার জুতা বানাই দিলাম, ঠিক আছে? পার্মানেন্টলি ডিফর্ম, ঠিক আছে? সো দ্য হর্স শু ইজ নট আস হর্স শুজ, উই অল নো ওয়াই দ্য হর্স শুজ আর, বিকজ হর্সের যে হুভস থাকে, হুভস আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। সো উই নিড সামথিং যেটা পার্মানেন্ট ডিফর্ম করে তুমি ওর পার নিচে বসাইতে পারবা। সো হর্সের যে পার নিচে এটা পেরেক দিয়ে আটকে দেওয়া হয়, নেইলস দিয়ে। নেইলস দিয়ে কেন আটকে দেয়? অবভিয়াসলি বিকজ পার্মানেন্ট ডিফর্মেশন যেটা তুমি করছো, তো সেই চেঞ্জ হওয়ার কোনো চান্সেস নাই। তার মানে তুমি কি করবা? নেইলস দিয়ে এটা আটকে দিবা। দ্য হর্সেস বিকাম ভেরি আনকমফোর্টেবল ইনিশিয়ালি, বাট দে গেট ইউজ টু ইট। তুমি এটা যদি না দাও তাহলে ওর কি হবে? ওর পার্মানেন্ট ডিফর্মেশন হবে কোন জায়গায়? ওর নিজের যে খুর, বুঝো সবাই, ঘোড়ার বা হুভস, ইংলিশে যেটাকে হুভস বলে, বাংলায় বলে কি? ঘোড়ার পায়ের খুর বলে। খুর মানে কি? এগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। যত ও রাইড করবে তত ক্ষয় হয়ে যাবে। একটা সময় দ্য হর্সেস অফ দ্য কাউস বিকাম ডিসেবল। কাউজের এটা হয় না বিকজ দে ডোন্ট মুভ মাচ, ওরা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ওদের এটা হয় না, ঠিক আছে? কিন্তু ঘোড়ার হয়ে যায়, তো দৌড়াদৌড়ি করে, কয়েকদিন পরে ওর পা নষ্ট করে ফেলে, ঠিক আছে? যার জন্য উই নিড পার্মানেন্ট ডিফর্ম করে শেপ করা যাবে এমন অবজেক্ট। সো উই ইউজ দিস থিংস। এবার আসি আমরা ইলাস্টিক মেটেরিয়ালের ফার্দার ইনভেস্টিগেশন, যেগুলো আমরা ও লেভেল করছি, ঠিক আছে? আমার মাথার ভিতর ঘুরতেছে যে নাজিয়া, রামিসা এরা যে নাই ক্লাসে, নাজিয়া নাই, রামিসা নাই, নাহিয়াত নাই, তারপরে আরো জানি কে নাই, বাকি কয়েকজন আছে, দুই একজন আছে ক্লাস করে না, এরা ঠিক আছে। কিন্তু এই যে এটা কিন্তু অনেক প্যারা হয়ে যাবে। আমি বলছি এস এর ক্লাসে যদি তুমি এদিক আদিক করো, এটা কিন্তু আসলে প্রবলেম হয়ে যাবে। ও লেভেলস আর এস কিন্তু এক না। আমি তোমায় বলতেছি ক্লাসেস আর ভেরি ইম্পর্টেন্ট, এটা ইউ উইল নো। আমি তোমার লাস্ট ক্লাসও বলছি, তোমরা যদি ইনস্ট্রাকশন ফলো করতে পারো, you will be among the first 20% of the students in entire Dhaka যারা ফিজিক্স ভালো পারতেছে। ফিজিক্স ভালো পারে না কিন্তু স্টুডেন্টস, আমি বারবার বলতেছি প্লিজ এটা করলে কিন্তু তোমাদের ক্ষতি হবে। কারণ আই এম দ্য সেম পার্সন, ঠিক আছে? সেম টিচার ফর দ্য লাস্ট 19 ইয়ার্স হু ইজ টিচিং দ্য সেম টপিক। আমার কিছু না কিন্তু, বাট কি হবে? আমার এই ব্যাচের স্টুডেন্ট গুলো খারাপ হবে। আমি আবার বলতেছি প্লিজ নাজিয়ারে বুঝান, ক্লাস মিস দেওয়া যাবে না। আপনি নাজিয়ারে বুঝান, আমি রামি স্যারেও আমার বলতে হবে, রামি স্যারেও বুঝাইতে হবে। ক্লাস মিস দেওয়া যাবে না। রামি স্যার, আমি রেকর্ডিং হইতেছে, এখনই বলে রাখি, রামি স্যার ক্লাস ঠিক মতো করবা, নাজিয়া তোমার পিটাও দিলে, ঠিক আছে? রেকর্ডেড ক্লাস দেখলে ভালো হবে। প্যারা লাগে, এগুলো টেনশন হয় আমার নিজেরই। একটা ক্লাস মিস মানে অনেক কিছু মিস। আর সিলেবাস খুব ছোট, এসএ সিলেবাস 6-7 মাসে শেষ হয়ে যায়। It's a practice that makes you prepared. It's not the syllabus. I can prepare you. I can be of help. আমি তোমার এইটাও বলি, there is probably no physics teacher who's going to help you as much as I do. আমি রিপিটেটিভলি কোয়েশ্চেন পেপার পড়াইতে থাকি, এই 14 বছর অলরেডি 3-4 বছর শেষ, ইউনিট 1 শেষ, ইউনিট 2 শেষ, ঠিক আছে? ইউনিট 2 ছোট্ট 2টা চ্যাপ্টার বাকি, তাও আমি ডিলে করতেছি। চাইলে আমি যে কোনো সময় শেষ করতে পারি, অ্যালং উইথ দ্য ওয়ার্কশিট। মানে ওয়ার্কশিট বাদেও কোয়েশ্চেন পেপার করছে, আমাদের হাতে এখনো 5 মাস বাকি। বাট তুমি যদি না করো তাহলে আমি আগে লাভ নাই তো করবো। আমি কারে ভালো রেজাল্ট করাবো পারবো না তো, আমি তো পইরা লাভ আছে আমার? আমি তো রেজাল্ট যদি ভালো আনতে না পারি। একটু সবাই কেয়ারফুল হয়ে যান। আচ্ছা, হুকস লতে যাই আমরা। হুকস ল এটা পুরোপুরি ও লেভেল স্টাফ, এটা আমরা উই অলরেডি নো। হুকস ল কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? অনলাইন স্টুডেন্টস প্লিজ আনমিউট করে কোয়েশ্চেন করেন, আমি ভলিউম বাড়ায় রাখছি, সো ইফ ইউ আস্ক আ কোয়েশ্চেন আই উইল গেট টু নো। ঠিক আছে, যারাই অনলাইনে আছেন আপনারা সবাই কোয়েশ্চেন করেন। এখন সবাই খেয়াল করেন, আমাদের এই
হুকস ল কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? হুকস ল অ্যাপ্লিকেবল হইতেছে তোমার স্প্রিংস এর ক্ষেত্রে অনলি। যদি ইটস অ্যান ইলাস্টিক মেটেরিয়াল, বাট আমরা হুকস লটা শুধু স্প্রিংস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি। স্প্রিংস কি? স্প্রিং ইজ তোমার হেলিক্যাল শেপে যদি তুমি একটা স্প্রিং স্টিল বানাও, অথবা তুমি কি জানি বলে এটাকে টার্নস করো, ঠিক আছে, হেলিক্যাল শেপে দিলেই তখন ওই আয়রনটাই আমরা কি বলি? স্প্রিং বলি। নর্মালি ইট স্টিল অর আয়রন অর কিছু একটা হবে, বা যখন তুমি ওকে এরকম রাউন্ডেড সার্কুলার শেপে বানাবা, সিলিন্ড্রিক্যাল হেলিক্যাল হেলিক্স বানাবা একটা, তখন ওটার নাম হয়ে যাবে স্প্রিং। স্প্রিং এর মধ্যে কি বলে হুকস ল অ্যাকর্ডিং টু দিস? আমি একটু ও লেভেলস এর পড়াটা আরেকবার রিভিউ করাই দিই, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এটা তো 2 এ পড়ছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত আমরা, ঠিক আছে, ওকে। এবার আমরা নতুনটা টপিক শুরু করি। দেখেন আমাদের এখানে কি পড়তে হবে আমাদের? যদি আমরা হুকস ল চিন্তা করি, উই শুড নো দ্যাট হুকস ল স্টেটস দ্যাট সিম্পল অ্যাজ দ্যাট ফোর্স যত বাড়বে অবজেক্টের এক্সটেনশন ততই বাড়বে একটা স্প্রিং এর ক্ষেত্রে। এটার জন্য আমরা ও লেভেলসেও কি করছিলাম আমি 1 মিনিটে রিকল করাই দিই। পড়ানের থেকে এটা আইকে বুঝাই দিলে আই থিঙ্ক ইট উইল বি ফাস্টার ইনশাল্লাহ। আমরা একটা স্কেল নিব। স্কেল মানে ইউ গাইজ শুড নো দ্যাট ইটস আ মিটার রুল, রাইট? মিটার রুল নেওয়ার পরে আমরা ও লেভেলসে কি করছিলাম? এখানে ওয়েট অ্যাড করছিলাম। প্রথমে ওয়েট অ্যাড করছিলাম সময় আমরা ওয়েট যেটা দিছি আমরা ফোর্স বলবো এটাকে, অ্যান্ড এক্সটেনশনকে তো ডেল এক্স দিয়ে এক্সটেনশন বুঝাচ্ছি। এক্সটেনশন মানে কি? ইউ শুড অল নো দ্যাট অরিজিনাল লেন্থ থেকে এক্সটেন্ডেড লেন্থ থেকে অরিজিনাল লেন্থটাকে যদি মাইনাস করি তাহলে আমরা এক্সটেনশন পাই। উই শুড নো। তার মানে যদি এখন বাড়ার পর হয় 55, নর্মালি থাকে 35, তাহলে 55 মাইনাস 35, তার মানে হচ্ছে কি 20 ইজ ইয়োর এক্সটেনশন। আচ্ছা, তার মানে when the force applied is, এখানে রেখে দেন, সমস্যা নেই, দিয়ে দিব না। ঠিক আছে, ওদের অ্যাসাইনমেন্ট বইটা রেডি করতে হবে আজকেই। এটা এই যে যে এগুলো সরায় এই সেটা বইয়ে কনভার্ট করা কাজ আজকে থেকে শুরু করতে হবে, বুঝছেন? এই বইটা হয়ে গেছে, আর এটা মেহেদিনদের ব্যাচে দিতে হবে, বুঝছেন? আছে মেহেদিনদের ব্যাচে, শুভ্রদের ব্যাচে দিতে হবে, এএস এর জ্যান ব্যাচে বই। হ্যাঁ, আচ্ছা, এখন এফ ইন্টু ডেল এক্স এ, এস আমি তোমায় বলি, যদি তুমি ফোর্স বসাও তাহলে তুমি কি পাবা? একটা এক্সটেনশন পাবা। এখন আমরা যদি লোড আর একটু বাড়াই তাহলে এক্সটেনশন আরো পাবো। তার মানে ফোর্স যখন F2 হবে তখন এক্সটেনশন I2 বাড়বে, F3 যখন হবে এক্সটেনশন I2 বাড়বে। ইফ ইউ এন্ড আপ ড্রয়িং আ গ্রাফ উইথ দিস ভ্যালুজ, সবাই কি বুঝতেছি এটা? তাসিন, ঠিক আছে, কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, ইন দ্যাট কেস ফোর্সকে আমরা অলওয়েজ রিমেম্বার, ফোর্সকে তুমি ওয়াই অ্যাক্সিসেই দিবা। কেন আমি একটু পরে বলতেছি। আর ডেল এক্স কে আমরা অলওয়েজ এক্স অ্যাক্সিসে দিব। দেওয়ার পরে ইফ ইউ প্লেস দিস ভ্যালুজ, অল ইউ নিড টু ডু ইজ জয়েন দেম and you form your graph. The graph is going to be a straight line through the origin showing that force is directly proportional to extension. যত তুমি ফোর্স দিবা তত এক্সটেনশন বাড়বে। আচ্ছা, এইবার আসি আমরা, আচ্ছা আগে এইসব হাবিজাবি পার্ট শেষ করে আসি, তারপরে আমরা নতুন পার্টে যাই। আমি তো এটা পড়াচ্ছিও না। হুকস ল আমরা পারি তাহলে। হুকস লতে কি আছে এখানে? We have to add masses to the holder and it can be 10 gram masses. It will extend, the initial length will be taken and the final length will be taken. Final length minus initial length will give us extension. Number of different forces and the corresponding extensions will be taken. It will be used to draw a graph and we will see that they become proportional to each other, force and extension. The graph will be a straight line through the origin. এটা ও লেভেলস আমি মুখস্থ করাইছিলাম না সবাই রে? ও লেভেলস এটা আমি লিখে মুখস্থ করাইছিলাম। আই সেড দ্যাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এএস এর জন্যও ইম্পর্টেন্ট, নট দ্য এক্সপেরিমেন্ট। তোমার এক্সপেরিমেন্ট মুখস্থ করতে হবে না এএস এর জন্য, বাট এএস এর জন্য ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং টু স্টাডি। এবার এসে আমরা নতুন পার্টে এএস এর কি শিখতে হবে। তোমরা ম্যাথসে অলরেডি জানো দ্যাট প্রপোর্শনাল সাইন যদি কোনো জায়গা থেকে সরাইতে হয় তাহলে আমাদের কি করা লাগে? একটা ইকুয়াল সাইন দিয়ে একটা কনস্ট্যান্ট দেওয়া লাগে, তাই না? এগুলো আমরা ম্যাথস বিতে করি না? এখনো আছে ম্যাথস বি সিলেবাসে আছে না এই জিনিসটা? কে দেই যে আমরা ডেল এক্স দিয়ে, কে দিয়ে এক্স দিই। আচ্ছা, তার মানে হইতেছে তুমি যত ফোর্স দিবা তত একটা এক্সটেনশন হবে যেটা এক্স এ হবে, কিন্তু এখানে একটা কে এর ভ্যালু আসছে। দিস কে ডিপেন্ডস অন তোমার, এখান থেকে সবাই খুব ভালো মতো খেয়াল করেন এভরি সিঙ্গেল লাইন। নাফি, কিছু না বুঝলে আমার সাথে সাথে বলবা, ঠিক আছে? তাসলিম, খেয়াল করেন। এখান থেকে আমরা বুঝবো যে কে মানে হইতেছে যখন প্রপোর্শনাল সাইন সরাইছি, we have come up with an extension, sorry, we have come up with a constant. Force being proportional to extension, we have a constant. এই কনস্ট্যান্টের একটা নাম আছে and the name is stiffness constant, or sometimes it is also called the spring constant.
নাও স্প্রিং কনস্ট্যান্ট বা স্টিফনেস কনস্ট্যান্ট আসলে কি করে? ইটস আ ভ্যালু দ্যাট লেটস ইউ নো অ্যাবাউট, বুঝেন স্টিফনেস কনস্ট্যান্ট কি? ইট ইজ আ ভ্যালু দ্যাট টেলস ইউ অ্যাবাউট কত ফোর্স দিলে কত বেশি এক্সটেনশন হবে। এবার এটাও আমি বলি, ইফ নিডেড তোমরা কপিও মেনটেন করতে পারো, নোটের মধ্যেও তোমার মতো লিখতে পারো, তোমার যেখানে সুবিধা, ঠিক আছে? আর ইফ ইউ থিঙ্ক ইউ মাইট নিড দিস, রাইট দিস ডাউন ওয়েন এভার আই এম রাইটিং সামথিং। তোমার একটা জিনিস বুঝতে হবে, দ্য গ্রেটার দ্য স্টিফনেস কনস্ট্যান্ট, দ্য গ্রেটার দ্য stiffness constant, the lower is the extension. This is important, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। একটা স্প্রিং এর স্টিফনেস কনস্ট্যান্ট হবে অথবা স্প্রিং কনস্ট্যান্ট কত হবে, এটা দিয়ে আমরা কি বুঝি? যদি তোমার কাছে দুইটা স্প্রিং থাকে অ্যান্ড একটার ভ্যালু থাকে 0.8, আরেকটার ভ্যালু থাকে 0.2, তার মানে বুঝতে হবে ইমিডিয়েটলি যার স্টিফনেস কনস্ট্যান্ট বেশি সেই স্প্রিংটা শক্ত বেশি। তার মানে ওরা অনেক ফোর্স দিলেও ও সহজে লম্বা হবে না বা কম্প্রেসড হবে না, কিছুই হবে না। যেমন আমি তোমারে বলি, স্টিফনেস কনস্ট্যান্ট হাই এই স্প্রিং আমরা কোথায় ইউজ করি? গাড়িতে ইউজ করি। গাড়ির মধ্যে যে গাড়ির চাকার মধ্যে যে স্প্রিং দেয়, এটা এমন স্প্রিং দেয় যে অনেক লোড করলে যাতে অল্প একটু এক্সটেন্ড করে। আর বেশি যদি স্প্রিংই বানায় তাহলে তো তুমি গাড়িতে এটা বসে কমফোর্টেবল হবে না, আর বেশি দিন টিকবেও না। আবার অতিরিক্ত শক্ত স্প্রিং যদি দেয় তাহলে কি হবে বলতো? অনেক স্টিফ হয়ে যাবে। অনেক সময় দেখবা মানুষ কমপ্লেন করে, অনেক সময় দেখবা মানুষ কমপ্লেন করে যে গাড়ি বেশি একটা ভালো না গাড়িটা। বলে কেন ভালো না? বলে একদমই কমফোর্টেবল না। কেন কমফোর্টেবল না? বলে যে ঝাঁকি লাগলে এটা বোঝা যায়, বিভিন্ন জায়গায় পড়লে ঝাঁকি লাগে, গায়ে ব্যথা হয়, লম্বা লং ড্রাইভে গেলে গায়ে ব্যথা হয়। কেন গায়ে ব্যথা হয়? বিকজ স্টিফনেস কনস্ট্যান্ট ইজ টু হাই, অতিরিক্ত হাই দিয়ে দিচ্ছে। ঠিক আছে? যেমন আমি বুঝি এটা, আমি বুঝি কেন, আমার গাড়িতে, আমার নিজের গাড়িতে কি হয়েছিল তোমার, আগে গাড়িটা অনেক ভালো ছিল, ঠিক আছে? এখন খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়ে গেছে আমি বলি তোমার। আমার আগের গাড়ির থেকে পরের গাড়িতে স্প্রিং খুব ভালো ছিল, ইট ওয়াজ মাচ বেটার, কমফোর্টেবল জার্নি ছিল। আমি তোমারে বলি, তোমরা চিনবা, আমার আগের গাড়ি ছিল হচ্ছে ভেজেল, ভেজেল ছিল, হন্ডা ভেজেল, রাস্তায় প্রচুর দেখা যায়, ঠিক আছে? হন্ডা ভেজেল। আর এখনকার গাড়ি হচ্ছে আলহামদুলিল্লাহ বেটার কার, ইটস প্রিমিয়াম। তো এখন প্রিমিয়াম ওয়াজ সো মাচ বেটার। আমি কি করছি আমি তোমারে বলি, ভেজাল কোন জায়গায় করছি আমি। প্রেমিওর যে স্প্রিং আছে এটার স্টিফনেস কনস্ট্যান্ট ইজ পারফেক্ট, একেবারে আমার কাছে অনেক ভালো। বিকজ আমি তো এত দামি গাড়িতে চড়ি নেই, ঠিক আছে? এসব নর্মাল গাড়িতেই চড়ছি। অবভিয়াসলি আই এম শিওর মার্সিডিজ একটা আরো ভালো হবে, ঠিক আছে? বেন্টলি বিএমডাব্লিউ আরো ভালো হবে, কিন্তু ওগুলো তার আমি উঠি নেই, ঠিক আছে? তো আমার যেসব গাড়ির মধ্যে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ গুড এনাফ, এন্ড আমার জন্য ইট ইজ গুড এনাফ, বিকজ আমার তো বাসে চড়ে অভ্যাস, ঠিক আছে? তো আমাদের সবই ভালো লাগে, ঠিক আছে? বাস ট্রাকে চড়ে অভ্যাস ছোটখাটো থেকে, তা আমার জন্য ভেরি গুড। আমি কি বাসটা দিছি কোন জায়গাতে আমি বলি, আমার গাড়ি ওয়াজ টু লো। সো টু লো হওয়ার কারণে কি হতো, গাড়ি গাড়ি বিভিন্ন জায়গাতে খালি বাড়ি খাইতো নিচের জায়গাটা। মানে ইট ওয়াজ টু লো ফর বাংলাদেশি রোড। বাংলাদেশি রোড অনেক উঁচা নিচা, তো তো নিচে গিয়ে দেখাইতো কি বাড়ি খেত। তো বাড়ি খাওয়ার কারণে তখন সব জায়গা থেকে দেয়ার অনলি ওয়ান সলিউশন, তোমার গাড়িটাকে একটু উঁচা করতে হবে। তো উঁচা করার জন্য তুমি কি করে, এরকম স্টিলের বারের মতো স্প্রিং এর ভিতরে আটকায় দেয়, যাতে গাড়িটা একটা সার্টেন লেভেলের নিচে নামতে না পারে। তখন ওগুলাকে আমাদের দেশে কি মানে বাংলাদেশে কি বলে, বাংলাদেশে এগুলোকে বাটি করা বলে। শুনছো তোমরা ছেলেরা যাও, এই ছেলেরা বলে বাটি। ওই ওই যেই আমি যেমন বললাম যে বার, বারের একটা স্টিল, স্টিল, এই বারটাকে ওরা বলে বাটি। বাটি করা যেটা, এটা কি করে, লোহার একটা টুকরার মতো, যেটা তোমার স্প্রিং এর মাঝখানে গিয়ে আটকে দিবে। এটা আটকে দেওয়ার সাথে সাথে কি হবে, স্প্রিং আর আগের মতো মুভমেন্ট করে না। তো গাড়ির নিচেও নামে না, গাড়ি বাড়িও খায় না। কিন্তু এটা আমি বুঝি, বিকজ আমি অনেকদিন ওটা চালাইছি। তো ঠাস করে এটা বসার পর এখন আমি দেখি যে দ্য কার ইজ কমফোর্টেবল এনিমোর, এখন আর আগের মতো কমফোর্টেবল নেই। মানে তুমি কোথাও ঝাঁকি খাইলে ঝাঁকিটা বোঝা যায় যে এটা তোমার গায়ে আরো লাগবে বেশি। তুমি জোরে গাড়িটা কোনো একটা গর্তের মধ্যে পড়লে তুমি বুঝবা যে একটা ভালো ঝাঁকি গেলে আমি। এই জিনিসটা কিছুদিন আগেও ছিল, এখন আছে। কিন্তু দের ইজ নো অল্টারনেটিভ, বিকজ বাংলাদেশের রোড একদমই ভালো না, ঠিক আছে? তো বাংলাদেশের রোডে তোমার গাড়ি উঁচা করা লাগে আনলেস ইউ হ্যাভ আ অলরেডি যদি উঁচা গাড়ি থাকে। যেমন তোমার যে পাজেরো টাজেরো তো উঁচা, অলরেডি প্রাডো টাডো তো অনেক উঁচা, ওই গাড়িতে কিছু করা লাগে না। বাট আমাদের মতো প্রাইভেট কার যাতে, তাদের গাড়ি একটু হলে উঁচা করা, সবার গাড়ি উঁচা করা থাকে, ঠিক আছে? And উঁচা করলে গাড়ি দেখতেও ভালো লাগে না, বিকজ ডিসপ্রপোর্শনেট লাগে। And আমি তো নিজে নিজে উঁচা করছি, প্রাডো তো
টয়োটা উঁচা করছে আর আমরা কি করছি এখানে লোকালি উঁচা করছি, তো গিয়ে গাড়ি দেখতে আজব লাগে, মানে গাড়ির চাকার নিচে বডি টুকরে উঠে গেছে, দেখতে মানে কি গ্যাপ অনেক বড়। ওই যে নাকি মনে হয় বুঝো, ইউ আন্ডারস্ট্যান্ড ইট, হ্যাঁ দেখলেই তুমি বুঝবা। তুমি আমার গাড়িতে কখনো তোমরা গিয়ে খেয়াল করবো আর কি, আর খেয়াল না করলে ভালো, বিকজ খুব বাজে লাগে দেখতে। তুমি দেখবা চাকার থেকে গাড়ির বডিটা তোমার কাছে মনে হবে কি ডিসপ্রপোর্শনেটলি উঁচা, এত উঁচা থাকার কথা না। এটা হইতেছে আমি করাইছি কারণ এই যে গাড়ির নিচে বাড়ি খায় এই কারণে। সো দিস থিংস উইল রুইন আওয়ার স্টিফনেস কনস্ট্যান্ট অফ দ্য স্প্রিং। নাও ইফ ইউ ডু দ্যাট, গাড়ি একদিক দিয়ে ভালো হবে একদিক দিয়ে ক্ষতি হবে, বাট কমফোর্ট কামস লেটার। আগে তো তোমার গাড়ি সেভ করতে হবে, দেন কামস ইউর কমফোর্ট জোন। সো উইচ ইজ ওয়াই উই ডু দ্যাট, বাংলায় এটা সবাই করে। নাও লুক এট দিস ওয়ান, what is stiffness constant? আমরা এটা বুঝলাম কি it's a number that tells you how much the extension will be, as simple as that. However, you need to understand it has a mathematical definition or mathematical explanation of stiffness constant. Now coming to mathematical explanation কি জিনিস খেয়াল করে দেখো, f equal to যদি k into x হয়, in that case if we draw a graph, এটা হচ্ছে ফোর্স এন্ড এটা হচ্ছে এক্স, তার মানে আমি বলতেই পারি ম্যাথস করলে স্টিফনেস কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কি ফোর্স বাই এক্সটেনশন। এটা বুঝি, একটা স্টেপও না বুঝলে আমাকে বলবা যেখান থেকে বুঝতেছি না। আমি এই বাম পাশেরটা লিখতে পারি কে ইকুয়াল টু এফ বাই ডেল এক্স, তাই না? আচ্ছা, বাম পাশেরটা যদি লিখতে পারি তার মানে আমি বলতেই পারি দ্যাট কে মানে হইতেছে ফোর্স বাই এক্সটেনশন। আচ্ছা, ইফ ইউ রিমেম্বার your O levels knowledge, even my class, তোমার ম্যাথস ক্লাস দরকার নেই, আমরা ক্লাসে পড়ছিলাম gradient is equal to কি y2 minus y1 divided by x2 minus x1, যেটা মানে হইতেছে del y divided by del x। তার মানে চেঞ্জ ইন y ডিভাইডেড বাই চেঞ্জ ইন x। তার মানে আমি যদি এই গ্রাফের একটা গ্রেডিয়েন্ট বের করি, আমি আসলে গ্রেডিয়েন্ট বের করা মানে কি পাবো, গ্রেডিয়েন্ট অফ দিস গ্রাফ উইল গিভ মি চেঞ্জ ইন y ডিভাইডেড বাই চেঞ্জ ইন x। তার মানে আমি বলতে পারি না চেঞ্জ ইন y মানে অ্যাকর্ডিং টু দিস গ্রাফ ইট ইজ ফোর্স, অ্যাকর্ডিং টু দিস গ্রাফ চেঞ্জ ইন x মানে হইতেছে কি এক্সটেনশন, নাফি? ঠিক আছে, এক্সটেনশন যদি হয় তার মানে তুমি গ্রেডিয়েন্ট যদি বের করো তুমি আসলে কি পাইছো, এফ বাই ডেল এক্স। তুমি এফ বাই ডেল এক্স পাইছো, তার মানে গ্রেডিয়েন্ট তোমাকে কি দিচ্ছে আসলে, স্প্রিং কনস্ট্যান্ট দিচ্ছে না? এই কারণে যদি কেউ এমন গ্রাফ আঁকে যেই গ্রাফের এখানে হচ্ছে এক্স আর এখানে হচ্ছে এফ, ইন দ্যাট কেস গ্রাফের গ্রেডিয়েন্ট বের করে গ্রেডিয়েন্ট আমাদের কি দিবে, এক্স বাই এফ দিব। ওইটা কি স্টিফনেস কনস্ট্যান্ট দিবে? ওটা দিবে না। যার জন্য এই গ্রাফের ক্ষেত্রে আমরা অলমোস্ট বলা যায় ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট ইউ অলওয়েজ ড্র ইউর ফোর্স অন দ্য ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এক্সটেনশন ইন দ্য এক্স অ্যাক্সিস। গুড? বুঝি সবাই? Very important to understand why the graph is always drawn like this and the other one is incorrect. Literally incorrect. ওটা আঁকা মানেই হইতেছে তুমি তার মানে গ্রাফ বুঝো না। যখন তুমি এই গ্রাফ আঁকবা ডেল ওয়াই বাই ডেল এক্স করলে তুমি আসলে স্টিফনেস কনস্ট্যান্টটা পেয়ে যাবা ভেরি ইজিলি। নাও কামিং টু ইট, অবভিয়াসলি এখানে এর থেকে বির গ্রেডিয়েন্ট আরো কি বেশি আর সির গ্রেডিয়েন্ট আরো কম। অবভিয়াসলি সি তে ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট ফোর্স অনেক অল্প দিলেই এক্সটেনশন কি হচ্ছে, বেশি হচ্ছে। আর হোয়াট অ্যাবাউট বি? বি তেও কিন্তু ইট ইজ ভেরি ক্লিয়ার যে অনেকখানি ফোর্স দিতেছি বাট এক্সটেনশন কম, আর এ রিকোয়ার্স লেস ফোর্স। সবাই কি বুঝতেছি? সি নিডস আরো লেস ফোর্স, এ নিডস বিট হায়ার ফোর্স, আর বি এর জন্য ফোর্সটা কি অনেক বেশি। তার মানে যার গ্রেডিয়েন্ট যত বেশি তার মানে স্প্রিংটা তত কি শক্ত একটা স্প্রিং, যে ফোর্স দিলেও ওর এক্সটেনশন বা কম্প্রেশন, এক্সটেনশন মানেই কম্প্রেশন, দুইটা একইভাবে কাজ করে। তার মানে ওর এক্সটেনশন বা কম্প্রেশন হয় না। বুঝি আমরা? তার মানে it is so important to understand that you need to draw your graph, force being on the y-axis, del x being on the x-axis, and then the gradient of the graph will give you stiffness constant. And remember, the greater the gradient, the stiffer is the spring. Right? Let's write this one down. আবারও আমরা এটাও লিখি, the greater the, if you want to draw the graph or go ahead, you have the graph drawn already, তুমি ওই গ্রাফের নিচে বা পাশে লিখে রাখতে পারো, the greater the gradient the steeper is the spring. The greater the gradient the steeper is the spring.
The greater the gradient, the steeper is the spring. আচ্ছা আচ্ছা, আরেকটা লাইন নিচে লিখো, that means it will require greater force. That means it will require greater force for a relatively lower extension. Second লাইনটা প্রথম থেকে, আচ্ছা, the greater the gradient, the steeper is the spring. That is the first line. The greater the gradient, the steeper is the spring. তারপরে next point হচ্ছে, this means it will require a higher force or greater force. This means it will require a greater force for a relatively lower extension. It will require a greater force for a relatively lower extension. Maher, বুঝতেছেন? Yes, sir. For a relatively lower extension. আমি চ্যাপ্টার 2A থেকে নেক্সট ক্লাসে তোমার বাদে, নাফির বাদে, যারা যারা ক্লাস করছেন 2A থেকে আমি কোয়েশ্চেন করবো। ইউ গো থ্রু দ্য চ্যাপ্টার। কোয়েশ্চেন মানে কি? ভাইভা কোয়েশ্চেন। তোমরা তো ও লেভেলের ব্যাচেও ভাইভা পাইছো আমার কাছে, ঠিক আছে? ভাইভা কোয়েশ্চেন ক্লাসের মধ্যে জিজ্ঞেস করবো, ইউ মেক মি রিয়েলাইজ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, ঠিক আছে? জাস্ট বুঝাই দিতে হবে আমাকে, ইয়া করা লাগবে না। নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো শুধু 2A, ঠিক আছে? 2B না, ঠিক আছে? 2A একটু বাসায় গো থ্রু করবা, ফ্লুইডস এর কোনটা কিরকম মুভমেন্ট হয়, পানির মুভমেন্ট ল্যামিনারে কি হয়, টার্বুলেন্টে কি হয়, এগুলো আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। একটু কনসেপ্ট ক্লিয়ার করে আসবা, তোমার পড়ে আসা লাগে না, কোশ্চেন বাই প্র্যাকটিস করা লাগবে না। This is only for making me understand that I understood the topic. শেষ, ঠিক আছে? বাহে বাসায় দেখবেন, ঠিক আছে? লেভেল ফিজিক্স কিন্তু আটকে ফেলবে তোমারে, ইট ওয়ন্ট লেট ইউ গো, ঠিক আছে? এটা এটা it will get you stuck into it, it will never let you go. It's the kind of boyfriend you will never want, or husband you will never want. Yes, and for boys, it is the girlfriend that you don't want, but it will be stuck with you forever. জীবনেও তোমার ছেড়ে যাবে না। The only way to get rid of him or her is by starting. You say that's the worst toxic girlfriend, exactly. Toxic, sir. Oh, toxic. It's a toxic relationship. Yes, it's a toxic relationship that you have stepped into. Now we all need to get out of the relationship. How do we do that? By studying. Otherwise, she or he is never going to let you go. We'll be stuck with you forever. Yes, sir. And imagine, exactly. 2 বছর তো থাকতেই হবে। 2 বছর পরে যাইতে হবে, কিন্তু এই 2 বছর ভর্তি আস্তে আস্তে, it's a slow process. ঠিক আছে? We are not going to get out of it. আপনাদের পড়তে হবে, ঠিক আছে? আপনারা অনেক ছোট, but it is, I'm sorry, I have to let you know, and otherwise বের হওয়া যাবে নাকি দেখে থেকে, স্যার, বুঝেন? এটা আপনাদের এই যেই বুঝে ফেলতে হবে, কিছু ম্যাচিউর ডিসিশন নিতে হবে। এ লেভেলসে উল্টা পাল্টা করা যাবে, ইম্যাচিউর ডিসিশন, ইট উইল লিটারালি ইট ইউ আপ। তোমার লাইফ উল্টা পাল্টা করে ফেলবে এ লেভেলস ফিজিক্স, ঠিক আছে? তুমি দেখবা কোনো দিকে তুমি কোনো পার পাইতেছো না, বিচ্ছি লাগবে তোমার একটা সময় পড়তে, যদি তুমি লাইনে না থাকো। মনে হয় কি কিসের মধ্যে পড়ে আসছি, না শেষ হয়, না বাদ দিতে পারি, না ছাড়তে পারি, না এটা থাকতে পারি, বুঝছো? যার জন্য এটা পড়তে হবে আমাদের। আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো, এখন কনসেপ্ট ক্লিয়ার করেন, টপিক কেমনে সলভ করতে হয় এটা আমরা পরে করবো ইনশাআল্লাহ। And that was also the reason কিন্তু আমি লাস্ট ইয়ার আমার স্টুডেন্টদের আমি বলে দিছিলাম যে I don't want, আলহামদুলিল্লাহ I have good students. This year I have good students. কেন আমি তোমাদের বলি, তোমাদের সামনেই বলি, none of you are bad students. These are students যারা আমার কাছ থেকে পড়ে দিয়েছেন, এরা সবাই আলহামদুলিল্লাহ ও লেভেলে থাকতেও আমার কাছে I had good expectations from you guys, যে এরা ভালো করবে ইনশাআল্লাহ, বুঝছো? I did not want bad students. যদি কিছু স্টুডেন্টস থাকে যে আসার জন্য আসি, এরা পাস করবে না, এরা ফেল করবে 100%. So I never wanted those kind of students, and আলহামদুলিল্লাহ এরা পাইও না, আমি ভালো হয়েছে আমার পড়াশোনা করার মানুষজন পাইছি, যে যারা আজকে অ্যাবসেন্ট এরাও ভালো স্টুডেন্টস। নাহিয়াতরা সবাই ভালো স্টুডেন্ট, আমি সারা ভালো স্টুডেন্টস, নাজিয়া ভালো স্টুডেন্ট। সো ওইটা একটা জিনিস। আচ্ছা, যাই হোক, আরেকটুখানি আমরা আরেকটু কভার করবো, ঠিক আছে? একটুখানি বই লাগবে না, ইউ ক্যান কিপ ইট, আমি একটু দেখে নিই। তার মানে আমাদের দেখেন কি আছে এখান থেকে, আমরা এটুকু শুধু পড়ছি, অলরেডি পড়া হয়ে গেছে। এবার আমি তোমাদের সেটা বুঝাই দিই কি কি পড়ে ফেলছি। উই শুড নো দ্যাট স্ট্রেট লাইন। আচ্ছা, বাই দ্য ওয়ে,
এই যে গ্রেডিয়েন্টের ক্যালকুলেশন জীবনেও কোনোদিন তুমি যেখানে যেতে পারবে না, ওটা হইতেছে যেখান থেকে লাইন বাঁকা হওয়া শুরু হয়েছে ওখান থেকে ধরে নিবা আমাদের পুরো সিলেবাসে কোনো ক্যালকুলেশন নাই। এটা আমি তোমার আজকে বলে দিলাম, গেট ইট ইনটু ইওর হেড, যেই জায়গা থেকে লাইন বাঁকা হবে ওই জায়গা থেকে ম্যাথস বন্ধ। তার মানে সব ম্যাথস কোন জায়গায় করব, এটা গ্রেডিয়েন্ট হোক, স্টিফনেস হোক, স্ট্রেস হোক, স্ট্রেইন হোক, যাই হোক, ইয়াংস মডুলাস হোক, দুনিয়া কিছু তোমরা ইনশাআল্লাহ শিখবা। সবকিছু আমরা শুধু স্ট্রেট লাইনের জায়গা থেকে করব। এক্সামে যত ম্যাথস দিবে তোমাকে মেনশন করুক বা না করুক, তুমি শুধু স্ট্রেট লাইন ইউজ করবা। পরের পার্ট ইউজ করছো মানে গেছো, শেষ। এই গেল আমাদের স্ট্রেট লাইনের পার্ট। দ্য গ্রেডিয়েন্ট গিভস আস এক্সটেনশন এফ ইজ ইকুয়াল টু কে ইনটু এক্স। অনেক সময় খেয়াল করে দেখেন কে এর আগে আমরা একটা মাইনাস সাইন দিই। মাইনাস সাইন কেন দিই? বিকজ আমরা ফোর্স যেদিকে দেই স্প্রিং তার উল্টা দিকে যাওয়ার চেষ্টা করে। এটা বোঝানো যে একটা মাইনাস সাইন, ইটস নট ইম্পর্টেন্ট, তুমি না দিলেও তোমার ম্যাথসটা সবকিছু ঠিক আছে। আচ্ছা, ফোর্স এন্ড এক্সটেনশন গ্রাফ, আমরা অবভিয়াসলি ফোর্সকে আবার ওয়াই এক্সিসে বসাবো, এক্সটেনশনকে এক্স এক্সিসে বসাবো। এরপরে দেখেন গ্রাফটা শুধু এরকম কেন দেওয়া আছে, এই গ্রাফ আমরা এখান থেকে এই পর্যন্ত আঁকবো, একটু পরে বাঁকা হবে। আমি আপাতত শুধু আজকে এতটুকু বলে দিই, সামনের যে পার্টটা এটা আমরা ওলগতে করছি, দিস ইজ ইওর ইলাস্টিক রিজন। এই পার্টটাকে ইফ ইউ রিমেম্বার, ঠিক আছে, কারো খেয়াল না থাকলে বললাম, আমরা যেই পর্যন্ত পুরো স্ট্রেট থাকে ওটাকে আমরা বলি লিমিট অফ প্রপোর্শনালিটি। আফটার দ্য লিমিট অফ প্রপোর্শনালিটি ও হালকা করে বাঁকানো শুরু করে, কিন্তু তুমি যদি ওকে ছেড়ে দাও ও আবার কি করে, এই যে ডটেড লাইন দিয়ে দেখানো আছে, তা আবার কি করবো, আবার ব্যাক করবো। আচ্ছা বলো তো, ডটেড লাইন কি 100% অরিজিনে ব্যাক করছে না করেনি? 100% ব্যাক করেনি, কিন্তু তার মানে কি স্প্রিংটা এখনো ব্যাক করতেছে। তাকে কি বুঝতেছি, একটা স্প্রিং হালকা একটু টান দাও ও পুরাপুরি আগের মতো বিহেভ করতে থাকবে সারা জীবন, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি ওকে ইলাস্টিক লিমিটের ক্রস করতে যাও, তুমি ছেড়ে দাও, ও ব্যাক করবে ঠিকই, কিন্তু আর 100% ব্যাক করবে না। তার মানে কি হচ্ছে, তুমি লিমিট অফ প্রপোর্শনালিটি ক্রস করছো, ওর অলরেডি এক্সটেন্ডেড পার্টে চলে গেছো তুমি। And once you cross the elastic limit, look at the dark, bold, red colored line, the line that has become straight horizontal. নিচের দিকে চলে গেছে। এই পার্ট অফ দ্য গ্রাফ মিনস ইটস আ প্লাস্টিক ডিফরমেশন। তার মানে কি এখান থেকে বাদ হয়েছে এসা। তার মানে কি আমাদের যে কোনো গ্রাফে বুঝতে হবে ফার্স্টের পার্ট লিমিট অফ প্রপোর্শনালিটি, এরপর যে কার্ভ জায়গাটা আছে ওটা ইলাস্টিক লিমিট পর্যন্ত কন্টিনিউ হবে। তুমি যদি এটা ক্রস না করো তাহলে ও আবার আগে থেকে ফেরত যাবে, যেটা আমরা ডটেড লাইন দিয়ে দেখাইছি। কিন্তু তুমি যদি এটা ক্রস করো এরপর একটা হরাইজন্টাল লাইন যাবে, এটা অনেক সময় আমরা এরকম নিচের দিকে দেই আপনি একটু, অনেক সময় আমরা পুরো স্ট্রেট লাইনও দিই। ইট ডাজন্ট ম্যাটার কিভাবে দেওয়া হয়েছে, এখানকার যে রিজন, এই রিজন মানেই হইতেছে দে নিড সাম প্লাস্টিক ডিফরমেশন, বাদ হয়ে গেছে। এই স্প্রিং আর কোনোদিন ঠিক করা যাবে না, এটাকে পুরো গালায় টালায় আবার নতুন করে বানাইতে হবে। বুঝতেছি সবাই এই পর্যন্ত? দিস ওয়ান ইজ কল্ড দ্য প্লাস্টিক ডিফরমেশন। প্লাস্টিক ডিফরমেশন সবকিছুরই হয়, সবারই হয় গিভেন দিস কন্ডিশন। হাউএভার আমাদের প্লাস্টিক ডিফরমেশন ব্যাপারে বেশি কিছু এখানে পড়ার দরকার নেই, শুধু যতটুকু আমি তোমার বললাম অতটুকু বললেই হবে। এরপরের যে লাইন টাইন আছে, লিমিট অফ প্রপোর্শনালিটি এন্ড অল, এইসব ম্যাথস ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে করবো। উই হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট থিংস টু কভার। ইনশাআল্লাহ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর নেক্সট ক্লাসে আমি টু এডটা জিজ্ঞেস করবো, টু এডটা একটু দেখে আসবা, শুধু দেখে আসবা, গিভ ইট 20 minutes, 20 to 30 minutes, তাইলেই হবে ইনশাআল্লাহ। জাস্ট দেখবা তোমার খেয়াল আছে কিনা। আর ইফ ইউ থিঙ্ক ইউ নিড হেল্প, তুমি আমার ফোন দিবা তখন।